আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট প্রথম আলো অভিজ্ঞতার আলো এই অনুষ্ঠানে আমরা আমাদের জাতির অগ্রগণ্য বুদ্ধিজীবী এবং কৃতি মানুষদের কথা শুনি। আজকে আমরা এসেছি অধ্যাপক নজরুল ইসলাম স্যারের কাছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক। স্যার, আপনাকে ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। স্যার, আপনার তো অনেক পরিচয়। একটা, আপনি শিক্ষক, দীর্ঘদিন পড়িয়েছেন। একটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে ছিলেন দীর্ঘদিন। একটা হচ্ছে যে আপনি নগর বিষয়ে, পরিবেশ, জলবায়ু এবং আমাদের যে বাস্তু সংস্থান এইসব বিষয়ে আগ্রহী, এবং আপনার কাজ এবং পরামর্শ, অবদান, এটা সবাই আমরা এক বাক্যে স্বীকার করি। এবং যখনই এই বিষয়ে জানতে হয় আমরা প্রথম আলো থেকে আপনাকে ফোন করি বা আপনার কাছে আসি, আপনাকে নিয়ে যাই। এর বাইরে আপনি শিল্পকলা ইত্যাদি নিয়েও আপনার প্রচুর আগ্রহ। কিন্তু এই অনুষ্ঠানে আমরা সাধারণত জীবনের কাহিনী শুনি, আপনার ক্ষেত্রেও আমরা তাই শুরু করব। আপনার বয়স তো প্রায় ৮৬ হয়ে গেছে, মনে হচ্ছে ৮৭-এর দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার জন্ম আসলে সার্টিফিকেটের বাইরে কত সালে স্যার, কত তারিখ আপনি জানেন এটা? আমার জন্ম, সেটাই তো প্রকৃত জন্ম, ১৬ই এপ্রিল ১৯৩৯। ১৬ই এপ্রিল ১৯৩৯। আর সার্টিফিকেটে হয়ে গেছে ৪১, পহেলা মার্চ। ৩৯ হলে এইদিকে ৬০, এইদিকে ২৫, ৮৬, ৮৬ বছর। ৮৬ পার। আপনার জন্ম হলো কি শরীয়তপুরের গ্রামে? শরীয়তপুর ভেদরগঞ্জ থানা, উপজেলা এখন। ভেদরগঞ্জের একটা প্রত্যন্ত জায়গা, চর, মেঘনার পারে আবার পদ্মার পারে, দুটার মধ্যবর্তী। আমরা ভূগোলের ভাষায় বলি দোয়াব, দুই নদীর মাঝখানে দোয়াব। দোয়াব। তো এখন সেই ভেদরগঞ্জের চর, আমাদের পাশের থানা হলো ডামুড্ডা। আর ওই চরটার নাম বা গ্রামটার নাম কি? গ্রামের নাম এটা নানা রকম হয়ে গেছে। আমরা ছোটবেলায় শুনতাম দিগর মহিষখালী, সংক্ষেপে নাম ছিল ডিএম খালি, ইংরেজি সংক্ষেপ। তো এখন এটার নাম বদলে টদলে এখন হয় আরশিনগর। বাবা, এত সুন্দর একটা নাম নিয়েছে। সুন্দর। আর আমরা এখন ভেদরগঞ্জ উপজেলা, কিন্তু থানা, প্রশাসনিক থানা হলো সখীপুর। সখীপুর জটিল। তো একটা তো ঢাকার সখীপুর, এটা হলো আমাদের সখীপুর। হ্যাঁ, বাংলাদেশে একই নামে অনেক জায়গা, নানান জায়গা আছে, যেমন সৈয়দপুর 2 জায়গায় আছে, বা শেরপুর অনেক জায়গা আছে। জি স্যার, আপনার আব্বা কি করতেন? আমার বাবা, আমরা বাবা বলি। হ্যাঁ, বাবার নাম কি? আব্দুল কাদির। তারা 4 ভাই 2 বোন, তিনি জ্যেষ্ঠ। এবং তিনি চাঁদপুর গণি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিলেন, তারপরে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপরে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেছেন 1935 সালে। তারপরে উনি ফরিদপুর জজ কোর্টে চাকরি নেন এবং সেইখান থেকে ট্রান্সফার হয়ে। ওই সময়ে বিএ পাস তো অনেক বড় বিএ পাস। হ্যাঁ, তখনকার দিনে তো আমাদের পুরো এলাকায় উনি দ্বিতীয় বিএ। প্রথম ছিলেন মৌলানা আবদুল্লাহ, আমাদেরই আত্মীয়। তো বাবা, ওইটা তাহলে আপনাদের দাদার বাড়ি? মানে দাদা, শরীয়তপুরটা আপনাদের দাদার বাড়ি, মানে পিতারও পিতা। তো এখন আসলে এরকম, আমার জন্ম চরে, এই ডিএম খালিতে। আমার বাবার জন্ম ইয়েতে, কি এটার নাম, চাঁদপুর। এটা কি আমাদের কুমিল্লার পাশে? যে চাঁদপুরের পাশে যেখান দিয়ে ফেরি, কি এটার নাম, যাই হোক, চাঁদপুরে। কেমন? আমার দাদার জন্ম হলো আবার মুন্সিগঞ্জ, দিঘির পার। তো দাদার বাড়ি জন্মসূত্রে বা তারা পিতা ইত্যাদি, তাদের বংশ, এটা বিক্রমপুর, দিঘির পার। ওখান থেকে উনি দিঘির পাড়তে নদী ভাঙনে ওনারা চলে গেলেন চাঁদপুর। চাঁদপুরে আবার নদী ভাঙন। আমার বাবার জন্ম চাঁদপুরে, নদী ভাঙনে আবার চলে আসলেন শরীয়তপুরে। আমরা আসলাম পশ্চিম দিকে, এটা ভেদরগঞ্জ চরে, ডিএম খালি চর। তো আমার জন্ম, আমার বড় ভাইয়ের জন্ম, আমাদের জন্ম এই চরেই।
আব্বা তখন তো চাকরি করছেন। বাবা চাকরি করতেন প্রথমে জজ কোর্ট, জি। তারপরে ঢাকায় পাকিস্তান এটা হওয়ার কোন পরে। জজ কোর্ট প্রথমে? চাঁদপুরের জজ না কোর্ট? না, ফরিদপুর। ফরিদপুর জজ আমরা কোর্ট। ফরিদপুরের লোক। তারপরে ফরিদপুরে, হ্যাঁ। ওই যে আমাদের তারপরে উনি চলে এলেন ঢাকায়। ঢাকায়। তা আপনার শৈশবের প্রাইমারি স্কুল কোথায় হলো? শৈশব তো আমার প্রথমে জন্ম থেকে 5 বছর বা 6 বছর আমরা গ্রামে, গ্রামে। তারপরে 6 বছর বয়সের দিকে 1945 দিকে আমরা আমার বাবা তো আগেই ফরিদপুরে, আমরা মা এবং আমাদের পরিবার, আমার বড় ভাই, আমি, আমার ছোট ভাই বোন, আমরা চলে আসলাম ফরিদপুরে। ভেদেরগঞ্জ থেকে ফরিদপুর নৌকায় আমার দাদা আমাদেরকে নিয়ে আসলেন। মানে আমরা আমাদের এখনকার ভাষায় ফ্যামিলি মাইগ্রেশন। হুম। আমার বাবা তো বড় আগেই নৌকায় থেকে পাল বাবা তুলে এলো আগেই নাকি গুণ টেনে এলো? এই প্রায় 4 দিন 4 রাত নৌকায়। গুণ টানলো স্যার নাকি পাল তুলে দিয়ে আসলো আর কি দাঁড় টেনে আসলো? মনে আছে না? 6 বছর বয়স। ওই নৌকাগুলি তো গুণ দিয়ে টেনে নিয়ে হ্যাঁ যেত। হ্যাঁ, বিরাট নৌকা। হ্যাঁ। যেহেতু আমরা পুরো ফ্যামিলি সংসারের যাবতীয় জিনিস ইত্যাদি নিয়ে ওই নৌকায় রান্নাবান্না, নৌকায় ঘুমানো, নৌকায় 4 দিনের মতো লাগলো। এই পদ্মা হয়ে তারপরে ফরিদপুর ওই দিক দিয়ে গেলাম আর কি। এখন তো সব নাম মনেও থাকে না। তো এটা একটা অসাধারণ জার্নি বা ভ্রমণ। শরীয়তপুর থেকে শহীদপুরের চর থেকে ভেদেরগঞ্জ চরের থেকে ফরিদপুর যেতে সুরেশ্বর হয়ে তারপরে পদ্মা নদী 4 দিন লাগলো। 4 দিন 4 রাত এরকম। তো এটা আমার বিরাট একটা অভিজ্ঞতা, স্মৃতি। ছোট 5-6 বছর বয়স। ফরিদপুরে ছিলাম তার মানে 45 থেকে 50, কিন্তু এর মাঝখানে আবার 49-50 সন ওখানে চলে গেলাম রাজবাড়ির কালুখালী একটা রেলওয়ে জাংশন। আমার বাবা যখন ট্রান্সফার হয়ে ঢাকায় আসলেন তখন তিনি বাড়ি টাড়ি পাচ্ছিলেন না, তখন কিন্তু বাড়ি ঘর পাওয়া যেত না, তিনি তো ভাড়াও পাওয়া যেত না। ভাড়া। তো পুরনো ঢাকায় ঠাটারি বাজার, বিখ্যাত আমাদের সম্পাদক আনিসুল হক, মতিউর রহমান, না আবুল হাসনাত, আবুল হাসনাত, হ্যাঁ, সংবাদের এবং কারিও কলমের, ওরা আমাদের পাশেই। মতিউর রহমানরা একটু দূরে, আধা মাইলের মধ্যে পুরন ঢাকা। তো ওখানে তারপরে আমার বাল্যকাল প্রথম 5-6 বছর গ্রামে, তারপরে 4-5 বছর ফরিদপুরে, এর মধ্যে 2 বছর কালুখালী এবং রতনদিয়া। ওইখানে আমি স্কুলে প্রথম ক্লাস 5-এ 5ম শ্রেণীতে, এই আমার প্রথম স্কুল জীবন। তার আগে স্কুল, তার আগে বাসায় যাওয়া আসা করেছি তো বাড়িতেই। গ্রামে একবার গেছি পাঠশালায়, তারপরে ফরিদপুরে এসে আলিপুরে থাকতাম, সেখানে প্রথম শ্রেণীতে ভর্তি হলাম, ওইটাই শেষ। তারপরে বাবা বদলি হয়ে গেলেন। আমরা আমাদের সেজ চাচা যিনি সরকারি চাকরি করতেন সিভিল সাপ্লাই, উনি বদলি হয়ে গেলেন কালুখালী, এবং ওনার বিরাট সুন্দর বাংলো, সামনে চন্দনা নদী, পিছনে রতনদিয়া হাই স্কুল একদম মাঠের পাশে। তো এইখানে আমাদের কেটেছে বোধহয় 2 বছর। তো 5ম শ্রেণী পাশ করলাম ওখান থেকে, এবং ডিসেম্বর 1950 ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আপনারা ঢাকায় কোন স্কুলে ভর্তি হলেন? বাদামতলী নদীর ঘাট দিয়ে। আমার এইখানে একটা ছবি আছে শিল্পী আব্দুর রাজ্জাকের, এই সুয়ারি ঘাট ওইখান দিয়ে। তো ঠাটারি বাজারে আমাদের বাসা, এখন তো কাপ্তান বাজার বলি আমরা, 2 নম্বর কাপ্তান বাজার। আর বড় এলাকাটার নাম ঠাটারি বাজার, পাশেই নওয়াবপুর হাই স্কুল। তখন 50-এর ডিসেম্বরে আসলাম, তো 30শে ডিসেম্বর, জানুয়ারি 1-2 তারিখে স্কুলে ভর্তি হওয়ার জন্য আমার চাচা আব্দুর রাজ্জাক আর তার বন্ধু শিল্পী জোনাবুল ইসলামের বন্ধু, এরা আমাকে নিয়ে গেল ভর্তি করে। চাচা আব্দুর রাজ্জাক, উনি কি শিল্পী আব্দুর রাজ্জাক? শিল্পী আব্দুর রাজ্জাক আমার উনি আপনার চাচা? বাবার সবচেয়ে ছোট ভাই, আমার চাচা, ছোট চাচা। আমি খুব ওনার মানে লাগা বলে না, খুবই ঘনিষ্ঠ ছোটবেলা থেকে। তো উনি আমার বাবার সাথে আমাদের বাড়িতেই থেকে পড়াশোনা করেছেন, ইন্টারমিডিয়েট, চারুকলা, এবং চারুকলা শেষ পর্যন্ত।
তো ক্লাস 6-এ ভর্তি হলাম প্রিয়নাথ হাই স্কুল। তখন প্রাইভেট চলছে না, আমি কোথাও জায়গা পাই নাই, বাড়ির কাছে এটা পেলাম। এটা তখন বলা যায় অচল, কারণ একটা ক্রান্তিকালে ছিল, ট্রানজিশন, সরকারি হবে। আমি ভর্তি হলাম প্রিয়নাথ হাই স্কুলে 1951 সনের জানুয়ারি। ফেব্রুয়ারির মধ্যে এটা সরকারি হয়ে গেল। সরকারি নাম হলো নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের সবচেয়ে খ্যাতিমান ছাত্র ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, আমার 5 বছর সিনিয়র। তো আমরা পাশ করলাম 56 সনে ম্যাট্রিক, উনি 51 সনে বোধহয়। আপনাদের সম্পাদক মতিউর রহমান এই স্কুলের ছাত্র, ওর বড় ভাই আমার বন্ধু। তার মানে কিবরিয়া স্যার ওখানে কিবরিয়া স্যার আমাদের নবপুর স্কুল যখন সরকারি হয়ে শুরু হয় তখন আগের শিক্ষক সব চলে গেলেন, বেশিরভাগ হিন্দু ছিল। এক ঝাঁক নতুন তরুণ শিক্ষক মূলত আসলেন। হেডমাস্টার ছিলেন বজলে কাদের, বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত এবং খুবই অসাধারণ। ওই যে আমরা পড়ি না ব্রিটিশ গ্রামার স্কুলের হেডমাস্টার, ওই রকম। এক পর্যায়ে কি বলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন কবি কাদের নওয়াজ, এরকম ইলাস্ট্রিয়াস। আর শিক্ষক ছিলেন অনেকের মধ্যে মোহাম্মদ কিবরিয়া, শিল্পী আমার সরাসরি। উনি আমাদেরকে ক্লাস 6 থেকে পড়ালেন। 2 বছর পড়াবার পরে চারুকলায় চলে আসলেন। এবং ওনার পরে আসলেন আরেক শিল্পী বিখ্যাত মুর্তজা বশির। তখনই ভালো নাম তাদের। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তারপরে আমি যখন বেরিয়ে আসবো ক্লাস 10-এ বা এরকম, তখন গেলেন শিল্পী কাজী আব্দুল বাসেত। মানে আমরা ছেলেবেলায় 3 জন বিখ্যাত শিল্পীর ছাত্র হবার সুযোগ পেয়েছি। 2 জনকে সরাসরি, একজন আমি আসার পর। আপনারা সৌভাগ্যবান। বিরাট সৌভাগ্য। এবং এরা, আপনার রেজাল্ট তো খুব ভালো ছিল, আপনি সবসময় ক্লাসে ফার্স্ট হতেন। রেজাল্ট ভালো ছিল। এটা ক্লাস 6 থেকে 7-এ উঠবার সময় আমি ফার্স্ট হলাম এবং টাইটেল হয়ে গেল ফার্স্ট বয়। প্রত্যেক ক্লাসেই একজন করে ফার্স্ট বয় থাকে। এই ফার্স্ট বয় ধারণাটা আমার মাথার মধ্যে এমন ঢুকেছে, এখনও এটা ধারণ করি যে আমি ফার্স্ট বয়। পরবর্তীকালে তো আর এরকম হয় নাই, পরবর্তীকালে আরও ভালো করেছে, কোনো অসুবিধা নেই। তো স্যার আপনার কি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন এসব কথা কিছু মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। 1952 সনের 21শে ফেব্রুয়ারি, তখন আমরা জয়দেবপুরে বয় স্কাউট জাম্বুরিতে, ঢাকার সমস্ত স্কুলের ছেলেমেয়েরা আমরা ওখানে, এবং 21শে ফেব্রুয়ারির দিন আমরা ওখানে। আমরা খবর পেলাম যে ওই রকম, তখন তো আমরা ছোট, ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, বয়স কত। কিন্তু তার আগেও আমরা মিছিলে যেতাম ছেলেবেলায়। এবং আমরা জয়দেবপুরে এটা শুনি, তখন আমাদের বয় স্কাউটদের তো রীতিমতো সকালবেলা পতাকা উত্তোলন হতো এবং সন্ধ্যাবেলা নামানো হতো। এবং সেই খবর পাওয়ার সাথে সাথে আমাদের পতাকা অর্ধনমিত করা হলো। পরদিন সকালে কমিশনার ছিলেন বিখ্যাত ব্যক্তি সালিমুল্লাহ ফাহমি, উনি ছিলেন কমিশনার এবং ঢাকার কমিশনারও ছিলেন বোধহয়। তিনি সকালবেলায় যে সমাবেশ, সেইখানে আমাদেরকে অ্যাড্রেস করলেন এবং আমাদেরকে ক্যাম্প শেষ করার আগেই ঢাকায় ফেরত নিয়ে আসা হলো ট্রেনে, জয়দেবপুর থেকে ফুলবাড়িয়া স্টেশন তখন। এবং ফুলবাড়িয়া স্টেশন বিকাল সন্ধ্যাবেলা আমাদেরকে একটা খোলা ট্রাকে প্রত্যেকটা বাচ্চাকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। কারফিউ চলছিল। তো আমার ওই 21-এর দিন আমরা নাই, কিন্তু ওখান থেকে উপলব্ধি করছি এবং শোক। আর এর আগের স্মৃতিগুলো হলো 21শে উপলক্ষে শিল্পীরা যে পোস্টার লিখতেন, আমাদের কাপ্তান বাজারের বাসায় আব্দুর রাজ্জাক, তার বন্ধু রশিদ চৌধুরী, মুর্তজা বশির, এরা সব একসাথে কাজ করতো, পোস্টার লিখতো, আমরা দেখতাম। তখন তো হালকা অর্ডিনারি, খুব সাধারণ কাগজে।
এটা আমার অভিজ্ঞতায় আছে। আমরা তো ছোট। তো তারপরে তো 21 ফেব্রুয়ারিতে এটা আবার আমার দেখা না শোনা, ওই যে বরকত এরা যখন নিহত হলো এবং মুর্তজা বশির এদের একজনকে আহত অবস্থায় নিয়ে গেল হাসপাতালে রক্তাক্ত, মুর্তজা বশিরে লেখাও আছে রক্তাক্ত রুমাল, এবং নিয়ে আসা আমার চাচা আব্দুর রাজ্জাক মুর্তজা বশিরকে আবার তাদের ডক্টর শহীদুল্লাহর ছেলে তাকে মৌলভীবাজারে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। তো এগুলো তো আবার কিছু শোনা কিছু দেখা। ওইটা মুর্তজা বশিরের আঁকা ছবিও আছে, আঁকা ছবিও আছে, প্রিন্ট, হ্যাঁ ছবি আছে বিখ্যাত। এবং ওই যে 21 ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমানের বইটা 21-এর সংকলন যেটা, সেটার মধ্যে তার এখন লেখা। আমার একটা হলো রাস্তার স্মৃতি, আর একটা হলো এই শিল্পের মাধ্যমে, শিল্পীদের আঁকা ছবির মাধ্যমে 21 ফেব্রুয়ারি, এটা মনে আছে। তারপর তো আমরা প্রতি বছর পালন করতাম। তারপরে রাস্তায় ঘুরে ঘুরে ছোট টিনের বাক্সর মধ্যে পয়সা উঠাতাম, সেটা জমা দিতাম, এরকম আর কি। শহীদ 21-এর ভাষা আন্দোলনের স্মৃতি এই আর কি। আপনি স্যার ম্যাট্রিক, এটাকে তখনকে ম্যাট্রিক বলতো স্যার, নাকি আপনারা যে মাধ্যমিক পরীক্ষা যেটা ম্যাট্রিকুলেশন বলতো? ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড, সারা বাংলাদেশ। এটা কত সালে পাশ করলেন? আমরা পাশ করলাম 1956 সনে। আচ্ছা, তারপরে কলেজ কি ঢাকা কলেজ? কলেজ ঢাকা কলেজ। ঢাকা কলেজ আমার বাবাও পড়েছেন, আমার বড় ভাই পড়েছেন। তার মানে আপনার কি আর্টস ছিল তখন? কি সায়েন্স আর্টস? আমি আইএসসি সায়েন্স, ইন্টারমিডিয়েট সায়েন্স। ম্যাট্রিকে তো ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশন করে আসলাম। আমাদের স্কুল থেকে 26 জন পরীক্ষা দিয়েছিলাম, 26 জন পাস, আমরা 4 জন ফার্স্ট ডিভিশন আর বাকি সবাই সেকেন্ড ডিভিশন। তো ফার্স্ট ডিভিশনে আমি ছিলাম, ব্যারিস্টার মইনুল হোসেন পরে মইনুল ও ছিল, নুরুদ্দিন ইঞ্জিনিয়ার, মাহবুদ ইঞ্জিনিয়ার বুয়েটের, এরা ছিল। তো আমরা 4 জনই, নুরুদ্দিন নটরডেমে গেল, আমরা 3 জন ঢাকা কলেজ। 58 সনে ঢাকা কলেজ পাস, মানে আইএসসি পাস করলাম। তো আইএসসি স্কুলে তো ভালো ছাত্র ছিলাম, কলেজে গিয়ে একটু নড়বড়ে হয়ে গেলাম, ঠিকমতো ক্লাস করতাম না, অঙ্কের ক্লাস করতামই না। টিফিন আওয়ারের পরে নিউ মার্কেটে আড্ডা হতো, আমরা 3-4 বন্ধু যেতাম, অঙ্কের ক্লাসটা আমি শেষে অঙ্ক পরীক্ষাই দিতে পারলাম না। তখনকার দিনে কড়াকড়ি ছিল, পার্সেন্টেজ না থাকলে নন কলেজিয়েট টাকা দিয়ে পাস। আমি হয়ে গেলাম ডিসকলেজিয়েট, পরীক্ষাই দেওয়া হলো না। তার মানে 200 নম্বরের পরীক্ষা দেই নেই। তো ভাগ্য ভালো ফার্স্ট ডিভিশন পেয়েছি। বাবা! ওইটা ইংরেজি, বাংলা আর ভূগোল, যে মানে ফোর্থ সাবজেক্ট ছিল। আমাদের সময় একটা জিনিস ছিল ফোর্থ সাবজেক্ট। তো আমি বুঝে শুনেই অঙ্কটা ফোর্থ সাবজেক্ট করেছিলাম, যাতে না দিলেও কিছু না হয়, এই আর কি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলেন ভূগোল বিভাগে। ঢাকা কলেজ আমাদের ভালো ছিল, মানে কলেজে তো মাত্র 1.5 বছর। হ্যাঁ, তখন অনেকে তো রাজনীতি করতো, আমি এটা করতাম না। আমি আঁকা, লেখালেখি। আপনি নিজেও ছবি আঁকেন? ছবি আঁকা কিছু নিজে আঁকি স্কুল থেকেই, আর কলেজে আঁকার চেয়ে বেশি লিখি। এবং আমার এটা আমি খুবই গৌরবের মনে করি, ঢাকা কলেজ বার্ষিকী, সেখানে আমি 2টো লেখা দিলাম। যখন ছাপা হয়ে আসলো দেখলাম 2টো লেখাই আমার ছাপা হয়েছে, এবং প্রথমটাই আমার, এবং সেটা আর্টের উপরে, অবনীন্দ্রনাথ ঠাকুরের উপরে। অমন ঠাকুরের উপরে লিখলেন? বই পড়ে আর কি দেখি। হ্যাঁ। তো আরেকটা ছিল ব্যক্তিগত প্রবন্ধ, একদা সন্ধ্যাবেলা, মনে আছে এগুলো? বাহ! এটার আমাদের বন্ধুরা সম্পাদক ছিলেন পরবর্তীকালের খ্যাতিমান মানুষ মহিউদ্দিন খান আলমগীর, ওই যে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে। মহিউদ্দিন খান আলমগীর। তো বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের ভাই, ও কিন্তু খুব ভালো ছাত্রও ছিল এবং ভালো লেখালেখি। ও বোধহয় ইন্টারমিডিয়েটের 2nd বা 3rd হয়েছিল, আর্টস, আমরা সায়েন্স। তো আমাদের সাথে ছিল বড় বড় পরবর্তীকালে বিখ্যাত লোকরা, ব্যারিস্টার মইনুল বললেন, আমাদের বন্ধু জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের, তারপরে কাজী ফার্মসের কাজী জাহিদ হাসান,
আমাদের সময় জাহিদ ভাইয়ের এত বয়স নাকি? একই বছর। আমরা খুব বন্ধু ছিলাম। বয় স্কাউট ছিল হোসেন কলেজিয়েট স্কুল। আমরা তখন ঢাকার সব স্কুলেরই গতি মানে ছাত্র সংখ্যা তো কম, সবাই সবাইকে চিনতাম। একটা সুযোগ ছিল বয় স্কাউট যারা করতাম, আর একটা সুযোগ ছিল খেলাধুলা যারা করে, এইভাবে আর কি, বা কালচারাল অত বেশি হতো না। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে পড়াতেন কারা? আমি তো 58 সনে ভর্তি হলাম। তো আমার ভর্তিটা আবার ইন্টারেস্টিং। আমি পরীক্ষা পাশ করার পরে, রেজাল্ট দেখার পরে, আমি খুব ভালো হয় নাই, ফার্স্ট ডিভিশন। ইরানে গেলাম, তেহরান, বয় স্কাউট জাম্বুরি, এটা আন্তর্জাতিক জাম্বুরি, ইরানিয়ানরা ব্যবস্থা করেছে। তো পাকিস্তান থেকে গেল 50 জন, পশ্চিম পাকিস্তানের 48 জন, পূর্ব পাকিস্তানের 2 জন, একজন আমি, আরেকজন সেন্ট গেউরি স্কুলের একটা ছেলে, সে আবার অবাঙালি, তার মানে বাঙালি একজনই আমি। তা আমি তখন অ্যাক্টিভ বয় স্কাউট না, আমি তো পাশ করে গেছি। ওই লেখালেখি করতাম, একটা ম্যাগাজিন ছিল পাকিস্তান থেকে বেরোতো, পাক স্কাউট, আমি প্রতি মাসে লিখতাম ইংরেজিতে। একটু একটু কথা বলি স্যার, যে এই জিনিসটা তরুণ প্রজন্মকে একটু বোঝানো কঠিন, যে পাকিস্তান যদি থাকতো তাহলে এইরকমই আমাদের প্রপোর্শনটা হতো। হ্যাঁ, যে 2 পাকিস্তান থেকে একটা আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে 50 জন যাচ্ছে, বাঙালি মাত্র একজন। এই যে বৈষম্য ছিল, এই যে বঞ্চনা বা ছিল। 2 জনই ধরি, সেও বাংলাদেশের, পূর্ব পাকিস্তানের মাত্র 2 জন। হ্যাঁ, বাংলাদেশের, হ্যাঁ, পূর্ব বাংলা থেকে মাত্র 2 জন, তার মধ্যে একজন বাঙালি, একজন উর্দু স্পিকিং। ঠিক আছে, এরপর স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো স্মৃতি বলেন। আপনি যেটা বলছিলেন, যদি ইরানের কথা যদি আরো কিছু বলতে চান। ওই জাম্বুরিতে থাকার পর যখন ফিরে আসি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ। কিন্তু আমি এসে দেখি আমার বড় ভাই, যিনি ডাক্তারি পড়তেন, আমাকে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছেন। তখন ওই যে ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন, ইংরেজির নাম্বার ভালো, কোনো অসুবিধা হয়নি ভর্তি। ডক্টর সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নিয়ে নিলেন। তো আমি এসে দেখলাম যে আমি ইংরেজি তো সুবিধা হবে না। আমি বললাম যে, হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে গেলাম, দেখা করলাম, স্যার আমি তো ইংরেজি পড়তে চাই না, পারবো না। কেন পারবে না? কী রেজাল্ট তোমার? এই তার পারবে না কেন? অনেক ছাত্র আছে সায়েন্স পাস করে আমার এইখানে এসছে, খুব ভালো ছাত্র। তো যাই হোক, তো আমি বলে ক্লাস করো, ভালো না লাগলে পরে চলে যাও। তো আমি 1 মাস ক্লাস করলাম, ভালো লাগলো না। দেখলাম যে এখানে আমি মানে সুবিধা করতে পারবো না, সোজা কথা। তারপরে ভূগোলে আমার খুব ভালো, স্কুল থেকেই, কলেজেও। তো ওখানে গেলাম, প্রফেসর নাফিস আহমেদ, চেয়ারম্যান, হেড। তো হ্যাঁ, চলো আসো। তো আমরা ফার্স্ট ডিভিশন, আমরা 14 জন বোধহয় ভর্তি হলাম, তার মধ্যে 4 জন ফার্স্ট ডিভিশন। তার মধ্যে আমি একজন ফার্স্ট ক্লাস। ফার্স্ট না, তখন ফার্স্ট ডিভিশনই বলতো। আমরা ভর্তি হলাম 14 জন। আচ্ছা, ফার্স্ট ডিভিশন ভর্তি হলে। তার মধ্যে 14 জনের মধ্যে আমি দেখলাম, খোঁজ নিয়ে আমি ফার্স্ট ডিভিশন, প্রফেসর রোজিয়া হাসান, পরে প্রফেসর, উনি আরও 2 জন, মুস্তাফিজুর রহমান, পরে যে সচিব হলেন, জি, ওই যে কাঠমান্ডু থেকে প্রথম বাংলাদেশি ডিপ্লোমেট করলো স্বাধীনতার পক্ষে, ও আমাদের সহপাঠী। তো আমরা ভর্তি হলাম। প্রফেসর নাফিস আহমেদ অবাঙালি, ইউপির লোক। আমাদের সিনিয়র টিচার সবাই অবাঙালি, নাফিস আহমেদ, এফ করিম খান, প্রফেসর রিজভি, প্রফেসর নাকবি, এরা সবাই অবাঙালি সিনিয়র। কারণ বাংলাদেশে তো জিওগ্রাফি ছিল না, কলকাতায় ছিল একটু। আমি তো ভর্তি হলাম 58 সনে। প্রফেসর নাফিস আহমেদ তখনই কিন্তু আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ভূগোলবিদ, লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, তার প্রফেসর ছিলেন ডাডলি স্ট্যাম্প, জগৎ বিখ্যাত লোক। এবং নাফিস আহমেদ জিওগ্রাফি ডিপার্টমেন্ট শুরু হয়েছে 48 সনে, প্রথম থেকেই উনি হেড। তো নাফিস আহমেদ ছোটোখাটো মানুষ, একটু তো খুব স্মার্ট। তার স্ত্রী ছিলেন আবার বাঙালি, কুমিল্লার নবাব বাড়ির মেয়ে। তো উনি বাংলা ঠিক শিখেন নাই, ওনার স্ত্রী বাংলা বলেন, উনি উর্দু বলেন, ইংরেজি বলেন।
তারপরে প্রফেসর রিজভী, ডক্টর রিজভী, তারপরে নাকভি, এরা সব উর্দু বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন না, চেষ্টাও করতেন না, কিন্তু মানুষ খুব ভালো। রিজভী সাহেব আবার বিয়ে করেছিলেন আমাদের এক বড় আপা, জিওগ্রাফির খুব ব্রিলিয়ান্ট নাজমা রিজভী, পরবর্তীকালের বিখ্যাত নুরুল ইসলাম শিশু মন্ত্রী, তার বড় বোন। তো ওনারও এক ভাই বোধ হয়, ওর নাম আনিস, ইঞ্জিনিয়ার। তো যাই হোক, তো রিজভী সাহেব বাংলা বলতেন না, কিন্তু আমাদেরকে খুব ভালোবাসতেন। তো ঠিক আছে, বাঙালি টিচার আমরা পেলাম, লেকচারার প্রফেসর, পরবর্তীকালে খ্যাতিমান প্রফেসর আমিনুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর লুৎফুল হক এরা, এবং আরেকজনকে পেলাম স্বল্পকালীন প্রফেসর, তখন লেকচারার হারুনুর রশিদ, সিএসপি হলেন, পরে যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, পরিবেশ নিয়ে প্রচুর কাজ ইত্যাদি। যাই হোক, এরা আমি বলবো প্রত্যেকেই অসাধারণ। আমি বিশেষভাবে মনে রাখি নাফিস আহমেদকে অবশ্যই, আর এফ করিম খান, ফজলে করিম খান, উনি অবাঙালি, বিহারি, বাকিরা সব ইউপি। এই ইউপির লোক আবার এই বিহারিকে পছন্দ করতো না, একটু খাটো মনে করত। ফজলে করিম খান ছিলেন আমার MA থিসিস সুপারভাইজার, অসাধারণ লোক। MA থিসিস কি নিয়ে করলেন স্যার? ঢাকার হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া, উচ্চবিত্ত এলাকা। এটা 61 সালের দিকে আমি এটা করলাম 61-62। জি, তখন হাই ক্লাস এরিয়া কোনটা ছিল? এই ধানমন্ডি, পরিকল্পিত ধানমন্ডি, রমনা এবং নির্মীয়মান গুলশান, বনানী। তো এটা আমার MA থিসিস, এটা আমার সবচেয়ে ভালো প্রিয় কাজ। আমার এই প্রথম MA থিসিস, যেটা হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়াজ ইন ঢাকা সিটি ফ্রম 1608 to 1962, এই 400 বছরের 3.5। এটা আমি অনেকগুলো বিভিন্ন সূত্র থেকে মানচিত্র, ডকুমেন্ট, বই, এটা সেটা দেখে এই প্রাচীনকালের মানচিত্রগুলো তৈরি করলাম, বৃত্তভিত্তিক। আমরা বলি ল্যান্ড ইউজ ম্যাপ, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, এই যে এইটা চিহ্নিত করা ম্যাপিং। 17 শতক থেকে এসে 20 শতক না, এই ঢাকাটা, তো ঢাকার এই উচ্চবিত্তরা তাদের আবাস এলাকাটা কিভাবে কোত্থেকে শুরু করে, এটা কি বুড়িগঙ্গা নদীর ধার থেকে আস্তে আস্তে এই উত্তর দিকে সরতে শুরু করলো? সেই বুড়িগঙ্গা নদী মানে নবাববাড়ি। জি, তার আগে মুঘলরা ছিল, যখন মুঘলদের সময় ছিল চকবাজার, চক এলাকা, এবং তাদের রাজাবাস লালবাগ হ্যাঁ, ইত্যাদি। আর তারও আগে, মুঘলদেরও আগে, মুঘলরা তো আসলো 1608 বা 10, তারও আগে ঢাকা শহর ছিল। এবং খুব ইন্টারেস্টিং, যেখানে আদি ঢাকা, তার নাম এখন বাংলা বাজার। কিভাবে হয়ে গেল? ঢাকার আদি কেন্দ্র হলো বর্তমান বাংলা বাজার, বহুদিন থেকে বাংলা বাজার। এটা আমি এটা বলি যে এটা মানে ঘটনা। বাংলাদেশে আর আছে কোথায়? বাঙালি নদী, বগুড়ার দিকে। বাঙালি বলতে এই দুটেই আছে, বাংলা বাজার, ভৌগোলিকভাবে বাঙালি নদী। তো যাই হোক, তো ওই সদরঘাট এলাকা, প্রথমে চকবাজার, তারপর ঢাকার শুরুটাই তো হলো বুড়িগঙ্গা দিয়ে। বুড়িগঙ্গা দেখেই ইসলাম খান এরা ঠিক করলো যে এইখানেই সুবিধা হবে, যাতায়াতের সুবিধা, আর ওই পর্তুগিজ বর্গীদেরকে ঠেকানো, এটা। তো ওইখান থেকে শুরু। মুঘল আমলে এখন যেটাকে পুরানো ঢাকা বলি, এই লালবাগ, তারপর ইসলামপুর, এই সমস্ত জায়গা, বাংলা বাজার ইত্যাদি। তারপরে ব্রিটিশ। আপনি যখন ঢাকা এসছেন তখন তো ওয়ারি তখন উচ্চ মধ্যবিত্ত এলাকা, পরিকল্পিত এবং একটা প্রাইভেট, সুন্দর একটা জায়গা। এই যেটা বলে না প্ল্যানিংয়ে, গ্রিড প্যাটার্ন, সোজাসুজি না, আগে ছিল আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা মাঠের মতো,
আর ওয়ারি আর গ্যান্ডারিয়া এই দুটো হলো প্রথম গ্রিড প্যাটার্ন, এবং ওয়ারির পরপরে রমনা। রমনা, হ্যাঁ। রমনা আবার খুব সুন্দর মিক্সড, এটা ব্রিটিশ প্ল্যান, ওয়ারিও ব্রিটিশ আমলে। বুদ্ধদেব বসুর লেখার মধ্যে আছে, হ্যাঁ, বুদ্ধদেব বসু আছে পুরনো পল্টন। হ্যাঁ, পুরনো পল্টন। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম উদ্যান নগরী হচ্ছে ঢাকা, যেটা রমনা কেন্দ্রিক। রমনা কেন্দ্রিক। ব্রিটিশরা বুদ্ধদেব আর্কিটেক্ট নিয়ে বসুর এসে, বাড়ি, বুদ্ধদেব বসু তো থাকতেন পুরনো পল্টন, জি, এবং তখন খোলামেলা। তারপর লেখায় আছে না, বারান্দায় বসে বিস্তীর্ণ দক্ষিণ দেখা যায়, একবার এখন যেটা রেল লাইন। তো ব্রিটিশ আমলের রমনা, এখন যেটা রমনা এবং এখন যেটা নীলক্ষেত, এই দুটো মিলিয়েছিল, মাঝখানে রেসকোর্স ময়দান। খুব সুন্দর প্ল্যান, আমার মতে এখনও পর্যন্ত সবচেয়ে সুন্দর। সেটা আমি সবসময় বলি। কিছু সোজা রাস্তা, আবার কি সুন্দর একটা বাঁকা রাস্তা, ওই যে চিফ জাস্টিসের বাড়ির পাশ দিয়ে, আর একটু পাশেই হইল লেক, জলাশয়, সবুজ এবং জল, এই দুটোকে মিলিয়ে এবং চমৎকার। আর গাছ, এত চমৎকার সব গাছ লাগিয়েছে, এখনও 150 বছরের পুরনো গাছ সব টিকে আছে। গগন শিরীষ ঢাকা, এন্ট্রিগুলি বড় বড় হ্যাঁ, গাছ। রমনা, নীলক্ষেত, সব এক একটা রাস্তায় এক এক ধরনের গাছ। স্যার, ঢাকা মেডিকেল কলেজের এখন যে বিল্ডিং ইমার্জেন্সি যেগুলি, হ্যাঁ, ওগুলি আগে থেকে কি এটা কিসের জন্য বানানো হয়েছিল? এটা তো তখন সেক্রেটারিয়েট, বলে না সেক্রেটারিয়েট রোড, এইটা ওই রকম। এবং এটা চলে গেছে আমাদের এশিয়াটিক সোসাইটির পাশ দিয়ে, নিমতলির ওইখানে। ওই রাস্তাগুলি, ওই বিল্ডিংগুলি এত সুন্দর, গাছ টাছ মিলে, গাছগুলো, যদিও গাছগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তারপরে এখনো আমার মনে হয় ঢাকার সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এই শাহবাগের শেরাটন বা এয়ার কন্টিনেন্টাল হোটেলের পাশ দিয়ে, ওই যে সুগন্ধার পাশ দিয়ে প্রধান বিচারপতির বাড়ির যে রাস্তাটা, ওইটা ঢাকার সবচেয়ে সুন্দর রাস্তা। খুব সুন্দর। আরেকটা ওই ধরনেরই ছোট এলাকা হলো আমাদের ইউনিভার্সিটির ভিতর দিয়ে ফুলার রোড। ফুলার রোড, ফুলার রোড, ওটাও খুব সুন্দর। যেমন অধ্যাপক ফখরুল আলম থাকতেন, তো ওখানে আমিও থাকতাম, উনি একটা লিখেছেন ফুলার রোড নিয়ে। তো যাই হোক, আমাদের সময় আমরা স্কুল কলেজ অতটা না, স্কুল পর্যন্ত শুধু হাঁটতাম, তখন তো আমরা কিশোর। আপনাদের সময় ঢাকা কলেজের বিল্ডিং কোনটা ছিল? ঢাকা কলেজ কোথায় ছিল? ঢাকা কলেজ ছিল আমাদের সময় তৈরি হয়ে গেছে নিউ মার্কেটের পাশে, এখনকারটা। তার আগে আমার বড় ভাই পড়েছেন যখন, তখন তাদের বিল্ডিংই ছিল না, ওই ইয়েতে ফুলবাড়িয়া, পুরনো বাড়ি ঘর নিয়ে, তখন ছিল না। অরিজিনাল ঢাকা কলেজ তো বর্তমান হাইকোর্ট। আমার বাবা পড়েছেন পুরনো হাইকোর্টে, তিনি চাকরিও করেছেন আবার হাইকোর্টে। তো এখন ওইটা আবার গভর্নমেন্ট হাউসও বলে, গভর্নর্স প্যালেস। হাইকোর্ট বিল্ডিং, কার্জন হল একই সময়ের, 1905-এর পরে হয়। 1905-এর পরে। হাইকোর্ট তো ভিক্টোরিয়ান স্টাইলে, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঢাকার হাইকোর্ট। আর কার্জন হলটা আবার মুঘল আর্কিটেকচার এবং ব্রিটিশ কম্বাইন করে, সুন্দর সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আমার সবচেয়ে প্রিয় বিল্ডিং। আমরা তো ওইখানে পড়েছি, পরীক্ষা দিয়েছি ওখানে। আমি একটা জিনিস বলি যে ব্রিটিশরা যে রমনা, তারপর নীলক্ষেত, হ্যাঁ, হাইকোর্ট, SM হল, কার্জন হল, এগুলি বানিয়ে দিয়ে গেল, ওই এলাকাটা তারা গড়েছে কত সুন্দর একটা শহরের। এবং তারা যখনই কোন একটা ধরেন রেল লাইনে বানাক, একটা রোড বানাক, দুই পাশে প্রচুর জায়গা রেখেছে। আমাদের রংপুর জেলা স্কুল বিশাল বড়, রংপুর কারমাইকেল কলেজ বিশাল বড়। তারপর এখন তারপরে আইয়ুব খানের আমলে আমাদের যে শেরে বাংলা নগরটা হলো, তখন আইয়ুবনগর ছিল, এটাও খুব সুন্দর, অসাধারণ, খুব সুন্দর। এই লুইকানের যে অসাধারণ, আমি আসবো একটু সুযোগ পেলে বলবো। হ্যাঁ, আমরা আসবো। তো সেই তুলনায় স্বাধীন বাংলাদেশে আমরা ভালো কিছু করি নাই। একমাত্র আমি দেখলাম যে হাতির ঝিল, সেটাও তো আমরা মেনটেন করতে পারছি না। সেটা অন্য জিনিস, হ্যাঁ, কিন্তু করেছিল ভালো। না, এটাই ব্রিটিশ আমলের এই যে রমনা, নীলক্ষেত, এগুলো করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস, এই যে রমনা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরদের বাংলো ছিল, এগুলো পরে সরকারি বাংলো হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটি ছিল কত, 650 একর। মিন্টো রোডের মন্ত্রীপাড়া যেটা, এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। এবং 650 একর, এখন সেটা নেমে এসছে 225 একরে বা 50 একরে।
3 ভাগের 1 ভাগ এতটুক। তো তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বাংলোগুলো এখন একমাত্র আছে ভাইস চ্যান্সেলর সাহেবের বাড়িটা, এটা সংরক্ষিত। চামেরি হাউসও তো ছিল স্যার। হ্যাঁ, চামেরি হাউস, চামেলি, ওগুলো লাল বাড়ি সব, এইগুলো সব। এই যে এখন যেটা ঢাকা ইউনিভার্সিটি মাঠ, তার উল্টো দিকে ছিল প্রফেসরদের বাড়ি, সত্যেন বোস এরা ওরা থাকতেন। তো এখন সব বাংলোগুলোই তো ভেঙে ফেলা হয়েছে। একটা বাংলো ছিল যেটা আমি যে ফুলা রোডে থাকতাম আমার ঠিক সামনে, এটাই সর্বশেষ বাংলো। এখানে প্রফেসর আব্দুর রাজ্জাক জাতীয় অধ্যাপক তিনি থাকতেন, এবং তার সাথে তার ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের, লিটু ওরা থাকতেন। এটাই শেষ বাংলো। আর চামেলি হাউস, আর ওইদিকে হলো কি এটার নাম এখন সিডাপ, ওইটা সংরক্ষণ করা হয়েছে। তো এটা খুব ভালো যে অন্তত আমাদের উপাচার্যের ভবনটাকে সংরক্ষণ করা হয়েছে। তবে এটা সাদা বিল্ডিং, লাল বিল্ডিংগুলো একটাও নাই, এই লাল ইটের বিল্ডিং সেগুলো নাই। তো যাই হোক, স্যার আপনার জীবনের মধ্যে আসি আবার, আপনি MA পাস করলেন 1962 সালে। 65। অবশ্যই ফার্স্ট ক্লাস পেয়েছেন নাকি? ফার্স্ট ক্লাস ফার্স্ট। ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি অনার্সে জিওগ্রাফি ডিপার্টমেন্টের অল টাইম রেকর্ড ব্রেকিং। আচ্ছা, তারপরে কি আপনি তারপরে MA শিক্ষক তে হিসেবে first যোগ class। দিলেন নাকি অন্য কোনো চাকরি করেছেন? না, এটা একটু দুঃখেরই গল্প আর কি। আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, MA-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন, ম্যাট্রিক ফার্স্ট ডিভিশন, এরকম রেজাল্ট কারো ছিল না, আমিই প্রথম। কিন্তু আমাকে চাকরি দিল না, লেকচারার। তো তো পাশ করার পরে পরেই আমি কাজ করলাম পার্ট টাইম, এগুলো বাংলা বিশ্বকোষ প্রজেক্ট ছিল একটা, ফ্র্যাঙ্কলিন, এটা 4 ভলিউমে বিশ্বকোষ বের হয়। তখন ওইখানে আমরা ছাত্ররা কাজ করতাম, একটা শব্দ লিখলে 50 পয়সা, তো এরকম খোপের মধ্যে। তো যাই হোক, ওটা আছে আমার কালেকশন। তো এখানে পার্ট টাইম করতাম আর প্রাইভেট টিউশনই করতাম। তারপরে যখন সুযোগ হলো, কি বলে, অ্যাডভার্টাইজমেন্ট হলো লেকচারার, আমি তো শিওর হবই, কিন্তু আমাকে নিল না। এই যে বৈষম্যের কথা বলি, তখন এই বৈষম্য আমিও শিকার। আমার হেড অফ দি ডিপার্টমেন্ট নাফিস আহমেদ অবাঙালি, আমি একটু বেশি বাঙালি, সাধারণ বাঙালি পছন্দ না, একটু অভিজাত বাঙালি, অমুক সিভিল সার্ভেন্টের ছেলে বা অমুকের ছেলে হলে ঠিক আছে, মেয়ে হইলে আরও ভালো। তা আমাকে নিল না, প্রথম দফায় আমাকে লেকচারার সুযোগ দিল না। একজন অবাঙালি বয়স্ক লেকচারার কক্সবাজার থেকে নিয়ে আসলো, তাকে দিল, যদিও তিনি শেষ পর্যন্ত আসেন নাই। আসলে আমাকে ঠেকাবার জন্য, আমি যেন না পেয়ে অন্য জায়গায় চলে যাই। যাই হোক, আমি কলেজে পেয়েছিলাম, আমি যাই নেই। তারপরে ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়ে গেল, তখন অবাঙালি ভাইস চ্যান্সেলর মাহমুদ হাসান, খুব ভালো লোক, কিন্তু নাফিস আহমেদ যা বলেছেন হেড, তিনি তাই করলেন, নিলেন না। তারপরে চেঞ্জ হলো, প্রফেসর ডক্টর ওসমান গনি ভাইস চ্যান্সেলর হয়ে আসলেন। তখন ওনার বড় ছেলে ওসমান ফারুক, পরে শিক্ষামন্ত্রী, ও আমার কলেজ ফ্রেন্ড। ও বলে, দেখি, আমি দেখি, বাবাকে বলি। তো বললো, ফাইল আনো। কী হলো, কেন আসে নাই? তো নজরুল ইসলাম কেন হলো না? আচ্ছা, আবার অ্যাডভার্টাইজ করো। তো আবার পেলাম। ওই যে বাঙালি অবাঙালি বৈষম্য, আমি যোগ দিলেন কত সালে? 63, 64? এটা 63। আমার রেজাল্ট হতে হতে 63-র প্রথম দিকে, এবং ভ্যাকেন্সি হতে হতে মাঝামাঝি। তা আমি জয়েন করলাম শেষে সেপ্টেম্বর 6 তারিখ 1963। তারপরে স্যার আপনি উচ্চশিক্ষার্থে বিলেত গিয়েছিলেন? কানাডায়, কমনওয়েলথ স্কলারশিপ। এখানে আমি তো সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, বাবাও সাধারণ, তো ফ্যামিলি পরিচয় এরকম না। তো ইউনিভার্সিটিতে হলো না। ঢাকা কলেজে পরীক্ষা দিতে, মানে যখন কলেজ শিক্ষক হিসাবে গভর্নমেন্ট কলেজ দিলাম, সেইখানেও নাফিস আহমেদ সাহেব বোর্ডে আছেন এবং আমাকে বাদ দিতে চাইলেন। তো বাদ দিতে পারেনি, আমাকে পোস্ট দিল। এবং কমনওয়েলথ স্কলারশিপে যখন আমি ইন্টারভিউ দিলাম, তখনও
তিনি আছেন এবং আমাকে বাদ দেবেন। বলে না, ও তো থাকবে না, ও তো টিচিংয়ে থাকবে না, ও সিভিল সার্ভিস দিবে, সবাই দেয়, ও দিবে, চলে যাবে। কিন্তু ওনারা আমাকে দিল। আমাদের জিওগ্রাফি থেকে এটা অসাধারণ, আমরা 3 জন সিলেকশন পেলাম, যেখানে একজনও পায় না। আমি কানাডা, আমার ক্লাসমেট রোজিয়া হাসান, উনি পেলেন ইউকে, উনি বরং প্রেফারেন্স পেলেন বেশি। আর একজন যিনি সেকেন্ড ক্লাসে অবাঙালি, তাকে দিল, আমার 1 বছর সিনিয়র কিন্তু সেকেন্ড ক্লাস, তাকে দিল কমনওয়েলথ স্কলারশিপ নাইজেরিয়া ইবাদান ইউনিভার্সিটি। নাইজেরিয়ার উচ্চশিক্ষা কিন্তু তখন থেকেই খুব ভালো, এবং ওখানে একজন বিখ্যাত প্রফেসর মাবুগুঞ্জে, যার লেখা আমিও পড়েছি, তার শেষ পর্যন্ত শেষ করে নাই, ইংল্যান্ডে গিয়ে প্ল্যানিং পড়েছে। তো আমি স্কলারশিপে কানাডা পেলাম। পিএইচডি প্রোগ্রাম ছিল? পিএইচডি, সরাসরি পিএইচডি না করে চলে আসলেন কেন? এটা এটা আমারই দুর্বলতা, আহাম্মকি আর কি। আমার মনে হয় আপনি অন্যদিকে বেশি নজর। নাকি অনেক সময় বাংলাদেশ থেকে বিদেশে গেলে দেশের টান হয়? না, ওটা কিছুটা, ওটা একটা কাহিনী, ওটা বড় কাহিনী। তো সেটা হলো যে আমরা গেলাম কানাডায় পিএইচডি ডিরেক্ট। আমাদের তো 16 বছরের এমএ, অন্য জায়গায় তো 17 বছরে হয়। তো 16 বছরের এমএ নিয়ে আমি গেলাম। তো ওখানে 16 বছরের এমএ মানে বুঝি নাই। এমএ করতে 16 বছর লাগলো। ম্যাট্রিকে 10, ইন্টারমিডিয়েটে 2, অনার্স এমএতে 4, আচ্ছা। 16, এখন তো 17। তো আমরা, তার মানে আমার এমএ ইকুইভ্যালেন্ট টু বিএ ইন হংকং, ইউকে ওর কানাডা। তো 1 বছর কম তাও। তো প্রথমে গেল, পরেই আমাদের গ্র্যাজুয়েট স্টুডেন্ট এমএ পিএইচডি সবার একটা কম্প্রিহেন্সিভ টেস্ট নিল, কয় ঘন্টার, 3 ঘন্টার বোধ হয়। তো আমি পাশ করলাম। বলো তোমার আর কিছু করতে হবে না, তোমার কোনো কোর্সও নিতে হবে না, তুমি ইচ্ছা করলে নাও, সেমিনার কোর্স নাও যেখানে পরীক্ষা টরীক্ষা নাই। তার মানে এটা ভালো মূল্যায়ন হলো এবং সুযোগ পেলাম। তো শুরু করলাম। তো আমার সুপারভাইজার হলেন একজন ইয়াং ফ্রেশ পিএইচডি ফ্রম শিকাগো, ক্যানাডিয়ান, একদম ইয়াং, আমার চেয়ে একটু অল্প বয়স বেশি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো তারা কাজ করি ইত্যাদি করে। তারপরে সেও বেশি খোঁজ খবর নেয় না, আমিও অন্যদিকে। আমি তখন থেকে আবার একটু আর্টের লাইনে ঢুকলাম। ওখানে আমাদের ফাইন আর্টস ডিপার্টমেন্ট ছিল না, কিন্তু একটা গ্যালারি ছিল। গ্যালারিতে একজন রেসিডেন্ট আর্টিস্ট ছিলেন। তো সেই আর্টিস্ট আমাদেরকে রোববারে ক্লাস নিতেন। তো যারা আমরা যেতাম ক্লাস, তো এইদিকে নজর। তারপরে এই লিটারেচার, আর্ট, পেইন্টিং, ঘোরাঘুরি, বন্ধুবান্ধব, আড্ডাবাজি, এই করতে করতে আমার তারপরে সুপারভাইজার চেঞ্জ। প্রফেসর সিমন্স চলে গেল অন্টারিও ওয়েস্টার্ন ছেড়ে টরন্টো। আমার আবার সুপারভাইজার আসলেন নতুন, তিনি খুবই ভালো চেয়ারম্যান, অভিজ্ঞ, কিন্তু ঠিক আমার লাইনের না, কিন্তু ভালো মানুষ। তো যাই হোক, এটা আমার এই গাফেলতি। কয় বছর ছিলেন? 3 বছরই ছিলাম। আমার 3 বছরের স্কলারশিপ যখন শেষ হয়ে গেল, আমি বললাম আমি চললাম। এটা কেমন কথা, তোমাকে আমরা পয়সা দিয়ে এনেছি, চলে যাবে মানে? বলে না, আমি পারছি না, আমার ভালো লাগছে না, আমার এই সেই আরও কিছু হয়তো ব্যক্তিগত সমস্যা ছিল। তো চলেই আসলাম। বিয়ে করলেন কত সালে? বিয়ে করলাম আমি 67 সনে ফিরেছি। 68 সনে আমার বিয়ে, প্রথম বিয়ে। এটা টিকলো না। 71 সনে পাকিস্তান ভেঙে গেল, আমার বিয়েও ভেঙে গেল। তো যাই হোক, আমার প্রাক্তন স্ত্রী প্রথম, তিনি তখন পাকিস্তানে ইসলামাবাদে চাকরি করেন। তো এটা ওখানে শেষ। তো 68 পরে আবার বিয়ে হলো? পরে ঠিক 10 বছর পরে, 78 সালে। 78। আপনার কয় ছেলে মেয়ে এখন? আমার স্ত্রী তখন আনন্দমোহন কলেজের বাংলার অধ্যাপক, টিচার। ওনার নাম কি? ওনার নাম রওশন আরা বেগম, রওশন আরা। উনি রিটায়ার করেছেন প্রফেসর হিসাবে ঢাকা কলেজ থেকে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার এখানে আমাদের 2 মেয়ে। দেশে না বিদেশে ওরা?
দুজনেই ঢাকায় টিচার। বা একজন নর্থ সাউথ ইউনিভার্সিটি ছোটটা, আর হলো ইকোনমিক্সে MA ফ্রম টরন্টো, PhD ফ্রম মেলবোর্ন। ও নর্থ সাউথের অ্যাসোসিয়েট প্রফেসর, 2 বছর ধরে কানাডায়। বড়টি হলো ইংরেজির ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টিচার, এখন MA ফ্রম UK আর PhD করছে এই মুহূর্তে আমেরিকায়। উনি এখন আমেরিকায়, আর দুজনই তাহলে বিদেশে এখন নাকি? 2 মেয়ে বিদেশে। ছোট মেয়ে তো স্বামী, বাচ্চাদের 2 বাচ্চা নিয়ে, আর বড় মেয়ে স্বামী এইখানে প্রফেসর ইউল্যাবে, আর ছেলেকে নিয়ে গেল এই মাসে, গত মাসে। আচ্ছা স্যার, এখন আপনি তো ঢাকা বিষয়ে অনেক আগ্রহী। একটু আগে কথা প্রসঙ্গে আমরা আসছিলাম যে ঢাকায় এই যে শেরেবাংলা নগর, লুই কানের এই জাতীয় সংসদ ভবন, এইসব বিষয়ে আপনার তো কিছু বলার আছে, এটা একটু শুনি। একটু আগে আপনি বলছিলেন না ব্রিটিশ আমলের কিছু পরিকল্পনা ইত্যাদি, এগুলো তো টাউন প্ল্যান। আরেকটা জিনিস খেয়াল করেন, ব্রিটিশ আমলের যে রেল লাইন, রেলওয়ে, ঢাকা নারায়ণগঞ্জ, তারপরে ঢাকা টঙ্গী ইত্যাদি, এই রেল লাইনটা আমাদের এই 200-300 বছরের বা 200 বছরের কত 1688-তে রেল লাইন বোধহয় শুরু হয় প্রথম। তো এই রেল লাইনটা দেখেন, ঢাকা টু ময়মনসিংহ, এখন এর যে রাইট অফ ওয়ে, এটাই তো আমাদের মেরুদণ্ড। নিশ্চয়। এই যে আমরা বলি ঢাকা ময়মনসিংহ রোড, এইটা পাশে রেল লাইন। এখন এই রেল লাইনকে ভিত্তি করেই এখন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখন হচ্ছে 6 লেন 8 লেনের ঢাকা এয়ারপোর্ট, ঢাকা ময়মনসিংহ রোড। ব্রিটিশ আমলে রেল লাইন করে দিয়ে গেল 1 লাইনের, এখন তারপর জায়গা রাখলো কত, রাইট অফ ওয়ে যেটাকে বলে, এত চওড়া যে কোনো অসুবিধাই হচ্ছে না এখন 200 বছর পরেও। এটা আমি সবসময় মনে করি। 2 নম্বর হলো পাকিস্তান আমলে প্রথম মাস্টার প্ল্যান ঢাকা, প্রথমটা ব্রিটিশ আমলে করলো প্যাট্রিক গ্যাডিস 1917 সনে, কিন্তু সেটা কাগজ, বই, ইমপ্লিমেন্টেশনে যেতে পারলো না। এবং প্যাট্রিক গ্যাডিস তো কোনো টাউন প্ল্যানার না, উনি ছিলেন বায়োলজিস্ট, কিন্তু টাউন প্ল্যানিং শিখেছেন এবং ইন্ডিয়াতে ইনক্লুডিং বাংলাদেশ, ঢাকা প্রায় 16টা না 17টা শহরের প্ল্যান করেছেন। তো ওনার মূল কথা যেটা ছিল তখন 17 সনে, 1917, সবুজ এবং জলভাগ, লেক, নদী, খাল, এইটা সংরক্ষণ করো। এইটা আমরা পারি নাই, পর্যায়ক্রমে নষ্ট। একমাত্র রিকাভারি হলো হাতিঝিল আর ধানমন্ডি লেক, কিছুটা, এখন কিছুটা। তো এখন 1957 সনে, 59 সনে যে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট পরিকল্পনা, মহাপরিকল্পনা, এটা একটা ল্যান্ডমার্ক। এটা ব্রিটিশ একটা কোম্পানি করেছে। এইটাকে বেসিস ধরেই কিন্তু ঢাকা, বর্তমান ঢাকা গড়ে উঠেছে। আর এই যে ধানমন্ডিতে বসে আমরা কথা বলছি, এটা কিন্তু মাস্টার প্ল্যানের আগে। এটা ডিআইটির না, রাজুকের না, এটা হলো সিএনবির। এবং এটা এই আজিমপুর কলোনি, মতিঝিল কলোনি, এই যে পরিকল্পিত অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, বাড়ি, নিউ মার্কেট ইত্যাদি, ধানমন্ডি, এগুলো পাকিস্তান প্রথম দিকে হামিদুল হক চৌধুরী যখন মিনিস্টার ছিলেন, পরবর্তীকালে তো রাজাকার হিসাবে, যাই হোক, উনি একটা ফাউন্ডেশন দিয়ে গেছেন। আর এই ধানমন্ডি, এটা সিএনবির পরিকল্পনা। মোটামুটি ভালো, যথেষ্ট ভালো একটা। তবে একটা জিনিস ছিল, 100% রেসিডেন্সিয়াল, শুধু 2-3টে স্কুল, ধানমন্ডি বয়েজ স্কুল, ধানমন্ডি গার্লস স্কুল, এছাড়া কোনো কিছু অনাবাসিক না, একটা দোকান না, একটা ড্রাগ স্টোর না, একটা বাচ্চাদের স্কুল না। খেলার মাঠ দিয়েছে অবশ্য, খেলার মাঠ, লেক আর 2টে স্কুল। তো এখন এই 60 বছরে বিশাল পরিবর্তন। এটা যে ডাইনামিক্স কাজ করে আরবান ডেভেলপমেন্টে,
এটা নিয়ে আমি এখন ধানমন্ডি নিয়ে আবার নতুন করে লিখবো একটা অন্যরকম। তো এখন এই যে ফাউন্ডেশনটা করে দিয়েছে দোতলা বিল্ডিংয়ের জন্য, 1 বিঘা জমিতে দোতলা একটা বিল্ডিং, বাগান, মাঠ, সামনে বাগান, হ্যাঁ। গরু ছাগল পালবে ইত্যাদি। হ্যাঁ, সাবাব যা হয় তখন তো এটা সাবাব। তো এই জিনিসটা রয়ে গেছে এখনও। এই যে আমি 6তলা বিল্ডিংয়ে বসে আছি, 10তলা, 14তলা, 15তলা বিল্ডিং পর্যন্ত। তো এখন ডেনসিটি 20 গুণ বেড়ে গেছে। তারপরেও যদি গাড়ি ঘোড়া না থাকে, কেউ না থাকে, তাহলে চলা যায়। ঠিক একই অবস্থা মোহাম্মদপুর, লালমাটিয়া, এমনকি মিরপুর, এগুলো পাকিস্তান আমলের। এই যে বেসিক প্ল্যান যেগুলো চমৎকার, কিন্তু যেহেতু জনসংখ্যা বেড়েছে, ডেনসিটি বেড়েছে, সব কিছুর সার্ভিস ডিমান্ড বেড়ে গেছে, এটা ম্যানেজ করা কঠিন। তো এইটা একটা। আরেকটা হলো পাকিস্তান আমলের, এটা আমরা বাই চান্স পেয়ে গেছি, শেরে বাংলা নগর সেকেন্ড খানের ক্যাপিটাল। আমলে। তা আমি বলি, এক খান অনুমোদন দিয়েছে, আরেক খান না কান আর্কিটেকচার প্ল্যানিংটা করেছেন। এবং আমি শেরে বাংলা নগরের তখনকার দিনে হয়তো এটা ছিল, কিন্তু শহরের ভিতরে শহর এটা ঠিক হয় নাই আমার মতে। এটা দূরে কোথাও করতে পারত। তখন তো দূরেই ছিল। তখন দূরে না, তখন ফার্ম গেট ছিল, কিন্তু এই যে তেজগাঁ কৃষি ফার্ম ছিল, তারপরে ছিল মাঝখানে, মানে দিল একটা, বলতো না আমাদেরকে কি এটা দেয় যে কনসোলেশন, তোমরা চাচ্ছ সেকেন্ড ক্যাপিটাল, দিলাম একটা ছোট্ট একটা মডেল। সংসদ ভবনটা তো অসাধারণ, সেটা লুই খানের চিন্তা থেকে, কিন্তু বাকিটুক ওই যে রেসিডেন্সিয়াল, মন্ত্রীদের দোতলা, তারপরে কর্মচারীদের দোতলা ছোট ছোট বাংলো বা ফ্ল্যাট, এটা তো যায় না শহরের মাঝখানে। এটা আপনি তাই মনে করেন? আমি অবশ্যই মনে করি। আর আমি দেখি যে এবং এখনো এটা স্যার, এখন যেটা হবে, এখন তো হয়ে গেছে, ওই যে হসপিটাল হয়ে গেছে না, ওর ওই পাশে ওই যে ক্লাস 3, 4 কতগুলো কোয়ার্টার আছে যেগুলো ভাঙাচুরা হয়ে গেছে, এই শেরে বাংলার আগারগাঁর ওইখানে, ওইটা যদি ভেঙে, সে আগারগাঁয়ে যেরকম 10তলা 20তলা করেছে, আমার তো, আমি একসময় বলেছিলাম যে একটা বিল্ডিংও 20তলার নিচে হওয়া উচিত না আগারগাঁওয়ে, বরং আরও বেশি হোক। কিন্তু ওই যে পাসপোর্ট অফিস বা মুক্তিযুদ্ধ করেছে জাদুঘর, আর্কিটেক্ট ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, ওই জায়গাগুলি যে এখনো পাওয়া যাচ্ছে, সেটা তো এই পরিকল্পনা করে গিয়েছিল। হ্যাঁ, ওই পরিকল্পনায় তো ওইটা শেরে বাংলা, ওইটা আলাদা, কিন্তু ওই পাসপোর্ট অফিস ইয়ের বা দক্ষিণ দিকে, যেটাকে আগারগাঁও বলি, শেরে বাংলা নগর বলি, এইখানে ওই যে দোতলা বিল্ডিংগুলো, এগুলা তখন যাই হোক, এখন আর চলে না। এখন যেমন ইয়েটা হয়ে গেছে না, এটার নাম কি, আমি স্যার নাম ভিলেজ, এটা, হ্যাঁ, নাম ভিলেজ, এরকম এখন নাম ভিলেজের মতো উত্তর দিকেও হওয়া উচিত। এবং যদিও স্যার এই যে বেগম জিয়ার জানাজার সময় আমরা ড্রোন শট যেগুলি দেখলাম হ্যাঁ, উপর থেকে, খুব সুন্দর লাগে, লেক টেক মিলে। এটাই আমি এখন বলতে চাচ্ছি এখন যে ওই আপনি যে বাড়িগুলি শের বাংলা নগরে ছোট ছোট দোতলা বাড়ি আছে কিছু, এটা অনেক দূরে, ওগুলি যদি বড় করতে চান তাহলে এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। না ওইটা অদূর পর্যন্ত যায় না। ওই যে শিল্প মেলা, যে বাণিজ্য মেলা, ওই রাস্তাটা পর্যন্ত রাখুক, এটা প্রোটেক্টেড থাকুক, তারপরে ছেড়ে দিই। তারপরে হ্যাঁ, তারপরে তোমার এই যে এখন করেছে, ওটার নাম কি, আগারগাঁও নাকি শেরে বাংলা, যেখানে গভর্নমেন্ট বিল্ডিং আমাদের ইউজিসি সহ, এইখানে আমি অনেক দিন আগেই বলেছিলাম, মানে কোনো বিল্ডিং 20তলার নিচে হওয়া উচিত না। এই যে আমাদের কি এটার নাম, ইউজিসি ভবন 6তলা, ক্যাপাসিটি নেই, এটা এখনই ভেঙে 20তলা করা উচিত। আচ্ছা, ওই জায়গাতেই হতে পারে। বিআইডিএস বিরাট জায়গা, বাগান, ছোট্ট একটা ভবন, বিরাট বাগান, এটা নিয়ে, আমি তো বিআইডিএস বোর্ডের মেম্বার, এখন কথা হয়েছে ওখানে বিল্ডিং করা দরকার। আচ্ছা, যাই হোক, এই যে সে লুই খান যে ভবনটা করে দিলেন, মানে প্ল্যানটা, দুইটা জিনিস খুব আমার কাছে মানে প্রশংসনীয়। একটা হলো তো আর্কিটেকচারালি তো সংসদ ভবন আছেই, লেক টেক নিয়ে, আর হলো প্লাজা, এই যে দক্ষিণ প্লাজা, ফ্যান্টাস্টিক। এইটা না করলে কি এত বড়, কি বলে, হাদির জানাজা হতো বা খালেদা জিয়ার জানাজা হতো এরকম?
চিন্তার বাইরে। এবং এক সময় আপনাদের কাগজেই বোধ হয় বা কোনোখানে ইন্টারভিউ, এই যে মানিক মিয়া অ্যাভিনিউতে আইল্যান্ড করলো, ডিভাইডার, তখন আপনারা কমেন্ট নিয়েছিলেন, আমার মনে আছে আলী জাকের কমেন্ট করলো ডিভাইডার করে গাছপালা করছে ভালো। আমি বললাম না, না, এটা আমারও পছন্দ হয় না। এইটা একটা বিশাল প্লাজা হতে পারতো, এখনো সময় আছে ভেঙে ফেলুক। ওই ডিভাইডারটা আমার পছন্দ হয় না। পছন্দ না, হ্যাঁ গাছপালা ভালো, কিন্তু এইখানে মার্চ করতে পারতো। আমাদের কোনো মার্চিং প্লেস নেই, আমাদের কোনো ময়দান নেই, এইটা হতে পারতো। তো যাই হোক, তো যেটুক হয়েছে এটা বিশাল। এবং আরেকটা এখন বললে আবার অনেকে অন্যরকম করবে, এই যে তারেক জিয়ার যে সমাবেশটা হলো 300 ফিটে, তো 300 ফিট কে করলো? হাসিনা করলো। এবং প্ল্যানাররা কিন্তু লেক দেয় নেই, খাল দেয় নেই। শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে নিজে অর্ডার করে বলল তুমি খাল দাও, তাহলে পানি যাবে কোথায়? আচ্ছা, খাল এবং রাস্তা দুটো মিলে এখন কি অসাধারণ। এবং এই যে তারেক জিয়ার এত বড় মিটিং সম্ভব হলো কিভাবে? এটার কারণে আর তো জায়গা নেই। এখন তো মৌলানা ভাসানী আর শেখ মুজিবের পল্টন ময়দান নাই, তাই না? তখন তো আমরা ছোটোবেলায় প্রত্যেকটা মিটিংয়ে যেতাম, আমার বাড়ির কাছে ছিল তো। তো মৌলানা ভাসানী, সরওয়ার্দী, শেখ মুজিব, এদের লেকচার তো আমরা শুনেছি এখানে। এখন তো আর কিছু নাই, সব বিল্ডিং, সব স্টেডিয়াম। এখন আছে এইগুলা, এখন রাস্তার উপরে মিটিং করে। তো এখন তো রাস্তাটা বড়, এখন মেট্রো হলে কি হবে? করা যেন পরামর্শ দিয়েছে না, হাতিঝিল ওই পূর্বাচলে যাওয়ার জন্য মেট্রো হবে। তো মেট্রো কোনখান দিয়ে করবে? আন্ডারগ্রাউন্ড করুক, তাহলে ঠিক আছে। আপনি স্যার ঢাকা শহর নিয়ে আপনার কোনো পরিকল্পনা, মানে কোনো প্রস্তাব আছে কিনা? না, প্রস্তাব তো অনেক আছে, আমি অনেক লিখেছি। ঢাকা 2025, ঢাকা 2050, আমার নতুন বই বের হবে এই মাসেই, ঢাকা মেগা সিটি। এটা অনেকগুলো লেখার কালেকশন। এটা হলো যে এখন জাতিসংঘ কদিন আগে বললো না, ডিসেম্বরের আগেই, যে ঢাকা হলো পৃথিবীর দ্বিতীয় জনবহুল শহর। জনসংখ্যা কত? 37 মিলিয়ন, 36.6, 3.5 কোটির বেশি, 3,60,00,000। 60 লাখ। এটা কোন ঢাকা? এটা কেউ জিজ্ঞেস বলে না, কোন ঢাকা? এটা এরিয়া কত বড়? এটা এরিয়া কত বড়? এটা সিটি কর্পোরেশন, যার এরিয়া হলো 306 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 1,30,00,000 আমার হিসাবে। নাকি রাজুকের মেট্রোপলিটন এরিয়া, যার এরিয়া হলো 1528 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 2 থেকে 2.5 কোটি। তাহলে 3.5 কোটি কোত্থেকে পেল? 3.5 কোটি হলো বৃহত্তর ঢাকা জেলা, তার আয়তন 7,440 বর্গ কিলোমিটার। আমি জানি একটা লিখেছি। তো এখন সেইখানে 6টা জেলা, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এই 6টা জেলার বর্তমান লোক সংখ্যা, এটা স্টাডি আছে এসটিপিতে, ঠিক 36 মিলিয়ন। তাহলে মিলে বৃহত্তর ঢাকা জেলা, 6টা জেলা, সেটাকে যদি আমরা মেগা সিটি বলি, বলতেই পারি। সেই মেগা সিটির একটা স্যার অভিন্ন পরিকল্পনা দরকার না? এটা একমাত্র আছে, সেটা হলো স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, যেটাকে রিভাইজ ট্রান্সপোর্ট প্ল্যান এখন বলে। এটা করেছে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ম্যাকডোনাল্ড নাকি ওরা। ডিএপি এর অধীনে আনা উচিত না? ডিটেল এরিয়া প্ল্যান, এটা তো অনেক ছোট। হ্যাঁ, সেটা পুরো ওই ডিটেল 6 জেলা ধরে ডিটেল এরিয়া প্ল্যান হলো রাজুকের ঢাকা। হ্যাঁ, আমি বলছি যে এখন যে 6 জেলার ঢাকা, সেটার একটা ডিএপি হওয়া উচিত কিনা? ওইটা তো হওয়া না, ওইটার মাস্টার প্ল্যান হওয়া উচিত, তারপর ডিটেল এরিয়া প্ল্যান। এটা অদ্ভুত দেশ, মাস্টার প্ল্যান করলো, স্ট্রাকচার প্ল্যান করলো রাজুক, এই স্ট্রাকচার প্ল্যানটাকে সাইডে সরাই দিয়েছে, চলে এসছে ডিটেল। আর এই স্ট্রাকচার প্ল্যানটা তো আগে অ্যাপ্রুভ করবা, এটাই তো বৃহত্তর চিন্তা। ওই যে ঢাকা মাস্টার প্ল্যান যেটা ছিল 1959-এর, এখন এইটা হলো। তারপরে এরা লাভ দিয়ে চলে গেল ডিটেল। আরে আগে তো বৃহত্তর প্ল্যানটা থাকবে। তো যাই হোক, তো এখন স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, ওরা ওই বৃহত্তর ঢাকা
জেলা ওইটা নিয়ে করেছে। এবং যার পপুলেশন তারা তখনই প্রজেক্ট করেছিল 2025-এ 36 মিলিয়ন, তাই হচ্ছে। আচ্ছা, এখন এটার জন্য পরিকল্পনা, এখন সবাই আমরা বলি যে ডিসেন্ট্রালাইজ করো, তো ডিসেন্ট্রালাইজ করবে এদিকে আর্কিটেক্টরা আর রিহ্যাবরা সেন্টারে এই ডেন্সিটি বাড়াতে চায়। এখন এটা হলো যে আমরা অনেক দিন থেকে বলছি ডিসেন্ট্রালাইজ করো, ডিকনসেন্ট্রেট করো, মানে ঢাকা থেকে লোক সরাও, সাভারে নিয়ে যাও, পূর্বাচলে নিয়ে যাও। পূর্বাচলে নিয়ে যাও মানে এটাও ভুল প্ল্যানিং। পূর্বাচল হওয়া উচিত একটা সেলফ কন্টেইনড নিউ সিটি, যেখানে এমপ্লয়মেন্ট থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে। ইন্ডাস্ট্রি মানে দূষণকারী ইন্ডাস্ট্রি না, এই যে মোবাইল ইন্ডাস্ট্রি এইসব অনেক কিছু হয়। ইউনিভার্সিটি থাকবে, ওইটা আলাদা একটা শহর হবে সম্পূর্ণ। সাভার আলাদা শহর হবে ইত্যাদি। ওই যে কতগুলো স্যাটেলাইট টাউনের কথা বলেছিল না, ওই ডিএমটিপি শওকত আলী খান যেটা ওইখানেই ছিল। তো এগুলো তো আমরা মানি নাই। এবং এই 3.5 কোটি লোককে সাজানো যায় কিনা এই এরিয়ার মধ্যে ইন এ হ্যাবিটেবল সাস্টেইনেবল ওয়ে, এটা হলো প্ল্যান। তার মানে হলো ডেনসিটি প্ল্যানটা করতে হবে পুরো বৃহত্তর ঢাকার জন্য, সারা বাংলাদেশের জন্য, সারা বাংলা, এত ছোট দেশ। এখন আমি এই প্রসঙ্গে বলে রাখি, এটা ভালো আমার জন্য খুব সুখবর যে আমি যেটা শুরু করেছিলাম, আমি কনভেনার হিসাবে জাতীয় নগর নীতিমালা, এটা 2004-এ শুরু হয়। তারপরে 2011-তে আমরা বিরাট কনফারেন্স করলাম, প্রেসিডেন্ট মন্ত্রী বঙ্গবন্ধু সেন্টারে, সেইখানে আমরা লিখিত ডকুমেন্ট। তো ওইটা পাশ করলো এই ডিসেম্বর 30 না 31 তারিখে ক্যাবিনেট। 2025 এতদিন লাগলো, 21 বছর। তো আমার সান্ত্বনা যে আমি ওইটার মূল উদ্যোক্তা, মানে কনভেনার। ঠিক আছে। তো এইটা এখন এইটা পাশাপাশি আবার এটা হলো মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হাউজিং থেকে আবার করেছে স্প্যাশিয়াল প্ল্যানিং, স্থানিক পরিকল্পনা। এটা লোকে বুঝবে না, ও প্ল্যানাররা নিজেরাও বোঝে কিনা সন্দেহ আছে, কারণ ইউনিভার্সিটিতে পড়ায় তারা আরবান রিজিনাল প্ল্যানিং, স্পেশাল প্ল্যানিং তো পড়ায় না। তাহলে সব ডিপার্টমেন্টগুলো ইউনিভার্সিটির আবার ভেঙে ডিপার্টমেন্ট অফ স্পেশাল প্ল্যানিং পড়াতে হবে। তো যাই হোক, তো এখন আমার সান্ত্বনা, এটা আমি অত্যন্ত এখন আনন্দিত। এই গত 1 সপ্তাহ ধরে আমি আবার লিখছি, লেকচারও দিব। এই জাতীয় নগর নীতিমালা একটা নীতিমালা, এটা আইন না, একটা চিন্তা। শিল্পী জয়নুল আবেদিন, এস.এম. সুলতান, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশির, অনেকের কাজ দেখছি স্যার আপনার এখানে। এখন বাংলাদেশের চিত্রকলা, এই মাস্টার পেইন্টাররা তো ভালোই অবদান রাখলেন, এখন বর্তমানে কি অবস্থা স্যার? এই মুহূর্তে যাই হোক, মানে বর্তমানে গত এশিয়ান শো যেটা হলো 3 বছর আগে, ওখানে আমার লেখাটা আছে ওখানে, ওই পর্যন্ত তো অত্যন্ত প্রশংসনীয়। 48 থেকে 2024 অসাধারণ ডেভেলপমেন্ট, মডার্ন আর্ট, পেইন্টিং, স্কাল্পচার, এগুলোতে ফাইন আর্টস যেটাকে বলি, চারুকলা। শিল্পাচার্য জয়নুল আবেদিন যা করে গেছেন চিন্তার বাইরে। তিনি তো শিল্পী হিসাবে অসাধারণ বটেই, কিন্তু এই যে শিল্প বিদ্যালয় চিন্তা বাস্তবায়ন, এত সুন্দর ক্যাম্পাস সারা পৃথিবীতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, মানে সেন্টারে। তো আর শৈল্পিকভাবে আমি মনে করি বাংলাদেশের শিল্পচর্চা অত্যন্ত। আপনার সবচেয়ে প্রিয় শিল্পী কে? অবশ্যই জয়নুল আবেদিন, এখনও সবসময় থাকবে। কামরুল হাসান, সুলতান, কিবরিয়া স্যার আমার, আব্দুর রাজাক আমার চাচা, মুর্তজা বশির, প্রত্যেকে, রশিদ চৌধুরী, এদের রশিদ চৌধুরী একটা টেপস্ট্রি আছে খুব মূল্যবান আমার, আর বশির মুর্তজা বশির একটা ড্রয়িং আছে। যাই হোক, এরা, আমার একটা নতুন বই বেরোচ্ছে ঢাকা মেগা সিটি, ওর মধ্যে একটা প্রবন্ধ, এটা আগেই ছাপা হয়েছিল বাংলা, এখন ইংরেজি করেছি, ঢাকা ইন মডার্ন আর্ট অফ বাংলাদেশ, এটা এই মাসেই বেরোবে।
এর কাভার, আমার যত বইয়ের কাভার আমি করি পেইন্টিং দিয়ে করি, আমি নিজেও করি তো কাভার। এই আব্দুর রাজাকের এইটা, তারপরে আরও জয়নুল আবেদিনের এইটা। এখন যেটা করেছি কাভার, এটা 600 পৃষ্ঠার বই, 34টা আর্টিকেল, 1964 থেকে 2024। এর কাভারে দিয়েছি জামাল আহমেদের বুড়িগঙ্গা। তখন পাবলিশার হলো বিজু পাঠক সমাবেশ। বলে স্যার মেগা সিটি তো অন্যরকম। আমি মেগা সিটি অন্যরকম, শুরুটা কোথায়? এবং এই বুড়িগঙ্গা দিয়ে আমি ঢুকেছি। তো ওর বুড়িগঙ্গা নদীর খুব চমৎকার একটা পেইন্টিং ওইটা, আর এইটা ব্যাকগ্রাউন্ড, মানে ওইভাবে। তো আমি তো শহর আর পেইন্টিং আর্ট একসাথে দেখি, ইনক্লুডিং রিক্সা আর্ট, অসাধারণ। তো এগুলো বাংলাদেশের মডার্ন আর্ট। এখন যেগুলো হচ্ছে, এই যে মনিরুল ইসলাম, এরা যেগুলো করেছে, তো গিয়াস কাজী গিয়াসউদ্দিন, এরা তো ওয়ার্ল্ড ক্লাস। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো, এটা আমার লেখার মধ্যে আছে, মহিলা শিল্পীরা, রোকেয়া, আমার সাবজেক্ট কি স্যান্ড, স্কাই অ্যান্ড ওয়াটার, অনেকগুলো ছবি। তারপরে আপনারা দিয়েছেন বোধহয় না কারা, কি ওর নাম, ফরিদা জামান, 21 পদক পাওয়া, আমি বোধহয় নমিনেট করেছিলাম ইউজিসি থেকে। তো এরা তো অসাধারণ শিল্পী। তারপরে আরও আছে নাজলি, ওরা তো মহিলা শিল্পী। আর ইয়াং জেনারেশন, নতুন নতুন মিডিয়া, এখন তারা তো আবার মাল্টিমিডিয়াতে করে, ভিজুয়াল করে, ভিডিও করে। এগুলো হয়তো আমার লাইনে না, কিন্তু প্রশংসনীয় উদ্যোগ, ক্রিয়েটিভ খুব। এখন তো অনেক, তো এখন এদের তো অবদান আর সার্বিকভাবে আমাদের জীবনে আছে হয়তো। এখন আপনারা ঘোরাফেরা করেন, দেখবেন কার ঘরে কি ছবি আছে, জি আছে, কিভাবে কাজে লাগায়। আর এটা শেষ প্রশ্ন, বাংলাদেশ নিয়ে কি আপনি আশাবাদী নাকি হতাশ ভবিষ্যৎ নিয়ে? কঠিন প্রশ্ন। আমার একটা বই আছে বাংলাদেশের ভূগোল, তার মধ্যে শেষটা হলো বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ। তো এখানে আমার শেষ কথাটা ছিল এই, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে অনেক উলটপালট হচ্ছে, হবে, কিন্তু আমার দেশ বাংলা, ভৌগোলিক বাংলা, এটা আশা করি টিকে থাকবে। আমরা এটা দিয়ে শেষ করি তাহলে। দেশ বাংলা টিকে থাকবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নানান রকম উত্থান পতন, মিক্স, উলটপালট হবে, কিন্তু আমাদের যে দেশ বাংলা, বাংলাদেশ ভৌগোলিকভাবে এবং রাজনৈতিকভাবে, এবং আরেকটা কথা, এটা অপরাজেয়। এবং অন্তিম বিবেচনায়, চূড়ান্ত বিবেচনায় বাংলাদেশ বাঙালি থাকবে। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এতক্ষণ আমরা এমিরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের একজন উজ্জ্বল বাতিঘর প্রফেসর নজরুল ইসলামের কথা শুনলাম। তার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম। নিশ্চয়ই আমাদের এই সময়টা আমাদেরকে ঋদ্ধ করবে। সবাই ভালো থাকবেন।